নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের প্রশ্ন উত্তরী ডাক্তারের চেম্বারে শান্ত বাসর সোমবারের এই সুন্দর অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা বিভিন্ন রকম সমস্যা নিয়ে কিন্তু আলোচনা করি এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। আজও রয়েছেন তেমনই একজন আমাদের শহর শিলিগুড়ির তো বটেই, উত্তরবঙ্গ ছাড়িয়ে দক্ষিণবঙ্গেও যিনি প্রভাবিত প্রসারিত। মেয়েদের অনেক সময় অনেক সমস্যা হয়। অ্যাকচুয়ালি কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে মেয়েরা হলো একটা সমস্যার ভান্ডার, সেটা কিন্তু নয়। মেয়েদের যে সমস্যাগুলো রয়েছে সামাজিক চাপে বা কখনো লজ্জায় বা কখনো যেহেতু আমাদের মুখের ওপর একটা ট্যাগ বসিয়ে দেওয়া হয়েছে লজ্জাই নারীর ভূষণ, ফলে সেই ভূষণটাকে তারা আর কিছুতেই ঝেড়ে ফেলতে পারেন না। সেক্ষেত্রে যে যে সমস্যাগুলো তাদের হয়, বাড়ির পুরুষ সদস্য তো ছেড়ে দিন, মহিলা সদস্য মা, পিসিমা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা কিংবা দিদিমা, তাদেরকেও বলতে তারা খুব সংকোচ বোধ করেন যে এই সমস্যাটা যদি তাদের না হয়ে থাকে, যদি শুধুমাত্র সেই মেয়েটির হয়, তাহলে কি গিয়ে দাঁড়াবে পরিবারের ওপর এফেক্ট। ফলে মেয়েদের সমস্যাটা ধীরে ধীরে বাড়তে বাড়তে শিকড় চাড়িয়ে একটা সময় যখন মহিরুহ হয়ে ওঠে, তখন দেখা যায় সত্যিই আর কিছু করার থাকে না। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, তার যে কোনো শারীরিক জটিলতা অথবা মা হওয়ার ক্ষেত্রে। আজকে যে বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সঙ্গে এসেছেন তিনি ডাক্তার কবিতা মন্ত্রী, গোল্ড মেডেলিস্ট, এমডি গাইনি অ্যান্ড ওবিএসটি কলকাতা, MRCOGI লন্ডন, ইনফার্টিলিটি স্পেশালিস্ট। ডক্টর মন্ত্রীর সঙ্গে আপনারা ইতিমধ্যেই এর আগেও পরিচিত হয়েছেন। আজকে আবারও আমরা নিজেদের সমস্যার জন্যই ডাক্তার মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। নমস্কার ডাক্তার মন্ত্রী। নমস্কার। স্বাগত আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব, মূলত মেয়েদের সমস্যা নিয়ে। তো প্রথম যে সমস্যাটা আমি বলতে চাই সেটা হলো যে মা হওয়া কিন্তু একটা মেয়ের কাছে ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে যদি সে প্রথমেই একটা ধাক্কা খায়, ফলে মানসিকভাবে ভেঙে পড়ে শুধু তিনি নন, তার ফ্যামিলির লোকজনও। তো কি করা যেতে পারে মা হওয়ার প্রস্তুতিতে? একটা মেয়ে কিভাবে নিজেকে তৈরি করবে যদি বলেন। রাইট, ইউজুয়ালি বিয়ের আগেই আমি বলবো কিছু কিছু মেয়েদের এমন সিমটমস হয় সেটা দিয়ে আগে থেকে জানা যায় যে এই মেয়ের পরবর্তী গিয়ে প্রবলেম হতে পারে। ঠিক যখন একটা স্বামী স্ত্রী 6 মাস 1 বছর কোনো কিছু ইউজ করছে না আর প্রেগনেন্সি আসছে না, তার মানে মনে করবেন কিছু না কিছু সমস্যা আছে। অনেক সময় মেয়েদের যখন বিয়ে হয়নি দেখা যায় মাসিকের সময় প্রচন্ড ব্যথা হচ্ছে, নেগলেক্ট করে যায়, কি দেখাবে ছোটখাটো জিনিস, এটা তো হয়ই। কেউ বলে গরম জল দিও, কিন্তু 100 জনের মধ্যে 10% এমন মেয়ে বেরোবে তার পরবর্তী গেলে ওভেরিতে সিস্ট, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট, এগুলো ওরই লক্ষণ। তা হঠাৎ করে আমি বলবো কোনো রোগ আসে না, এগুলো বিয়ের আগেই এই সিমটম গুলো হবে। যারা এই প্রোগ্রাম দেখছে, মা বাবারা যদি শুনছে কোনো মেয়ে আপনাদের ঘরে আছে যার মাসিকের সময় প্রচন্ড ব্যথা বা মাসিক একদম বেশি হয়, ঢাকা ঢাকা হচ্ছে, এর জন্য মেয়ে একদম সাদা পড়ে যাচ্ছে, বা মাসিক নিয়মিত হচ্ছে না। অনেক সময় দেখবেন স্কুল গোয়িং, কলেজ গোয়িং চিলড্রেনদের দেখবেন মেয়েদের আজকাল সমস্যা মোটা হয়ে যাচ্ছে, একদম ছেলেদের মতন চুল গড়ছে, নিজের চুল উঠে যাচ্ছে, মুখে ভর্তি অয়েলি স্কিন, ব্রণ উঠে যাচ্ছে, আর চামড়ায় দাগ পড়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি স্ট্রায়া। 1.5 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পর পর মেন্স হচ্ছে, এমন বলে যে ম্যাম ওষুধ না দিলে মাসিকই হয় না। তাহলে আমি এই সব দর্শকদের বলবো যে এই সিমটম কেউ নেগলেক্ট করবেন না। হঠাৎ করে হয়ে গেল বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না, নো, ইট ইজ রং। সিমটমস আগেই দেখা যায়। হঠাৎ করে বলবে না ম্যাম আগে ভালো ছিল, বিয়ের পরেই এই প্রবলেম এসে গেল, আই ডোন্ট এগ্রি। তাই জন্য নিজের বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। এই লকডাউনের পরে দেখা গেছে দিদি যে মেয়েদের ওয়েট, যেটা নিয়ে আমি সত্যি বলতে চাইবো, এই ওয়েট যদি বেশি হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি বডি মাস ইন্ডেক্স, তার জন্য হরমোন গুলো ডিস্টার্ব হবে, একদম পুরো লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। 9টা 10টা 11টা 12টার সময় ঘুম থেকে উঠছে, সারা রাত ধরে মোবাইল করছে মেয়েরা। তাহলে কি হয়, আমাদের যে ব্রেন থেকে যে ভালো হরমোনস বেরোচ্ছে, তাদের একটা হরমোনস বেরোবার টাইমিং আছে, তা সেই হরমোনস গুলো না বেরিয়ে, গুড হরমোনস না বেরিয়ে ব্যাড হরমোনস বেরোচ্ছে, ওর জন্যই সব সমস্যা। না ম্যাম রাত্রিবেলা না ঘুম হয় না, তা সারা রাত যদি মোবাইল করে তা ঘুম হবে না, বিকজ এগুলো ইলেকট্রনিক আইটেমস, এগুলো নিজের যে বডির যে সংক্রাটক যেটা আছে সাইকেলটা, ওটাকেই নষ্ট করে দিচ্ছে একদম।
তাই জন্য আমি দিদি আপনাকে একটা কথা বলতে চাইবো যে প্রবলেমগুলো আগে থেকে একটু মা বাবাদের বুঝতে হবে, যাতে মেয়েদের লাইফটা পরের দিকে ভালো হয়ে যায়। 1 বছর 2 বছর ওয়েট করা যায়, তাহলে পরিবারে একটা, আমাদের যে ইন্ডিয়ান সোসাইটি, আমি যে আজকে 20-25 বছর এই যে কাপলসগুলোকে ডিল করছি, মানসিক মেন্টালি অশান্তি, ডিপ্রেশন যাতে না হয়। একদম ঠিক। খুব মানে সুন্দর এবং সহজভাবে কিন্তু ডাক্তার মন্ত্রী আমাদেরকে জানালেন কি কি করা উচিত আর কি করা উচিত না। এই বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ইতিমধ্যেই আমাদের বন্ধুরা কিন্তু লেখা শুরু করেছেন, সেক্ষেত্রে আপনার যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখুন এক্ষুনি। ঋতুমতি হবার শুরু থেকে পিসিওডি বা পিসিওএস এই সমস্যায় ভোগেন মেয়েরা। অনেক ছোট টার্ম কিন্তু অনেক ব্যাপ্তিটা বিশাল। কি করণীয় এই ক্ষেত্রে? পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ অর সিনড্রোম, এটার মধ্যে এত কিছু আছে যে আজকাল 100-এর মধ্যে আপনি বলতে পারবেন 90% যে মেয়েরা আসছে বা যারা বিয়ের পরে আসছে বাচ্চা হচ্ছে না, তারা এই রোগে ভুগছে। এর মূল কারণ যেটা আমি একটু আগে বললাম, যে লাইফস্টাইল চেঞ্জেস। আগেকার দিনে এইসব সমস্যা কেন হতো না, এইটা আমাদের প্রথমে ভাবা উচিত। দিনরাত শারীরিক কাজ করা হতো, খাওয়া দাওয়া বাড়ির রান্না খাওয়া হতো, লোকেরা জানতোই না যে বাইরে খাওয়া কি। একদম আগে তো আমরা শুনিনি, একটা বউয়ের 10টা-12টা করে বাচ্চা, ম্যাডাম আমরা না 4টে ভাই 5টা বোন। তা আজকাল তো এগুলো শোনার জন্য কানই মানে আমাদের হয়ে গেছে। মাসি মামা এগুলো তো কিছুদিন পরে থাকবেই না, কি বলেন? হ্যাঁ, একদমই থাকবে না সম্পর্ক। আমার কথা হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি দিনরাত এই কাপলস গুলোকে নিয়ে ঘাটি বলে আমার এটা খুবই বলা দরকার আমার দর্শকদের যে প্লিজ আপনারা আপনার লাইফস্টাইল চেঞ্জ করুন, বাইরের জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করুন, নিজের ওয়েটটাকে নিজের হাতে, বড় বড় জিম যেতে হবে না, ছোট ঘরের মধ্যেও নিজের ওয়েটটাকে ঠিক বাজিয়ে রাখতে পারি। তাতে হরমোনস ঠিক হবে, ভালো হরমোনস বেরোবে। আজকালকার মেয়েদের নাকি ডিম বেরোয় না, সময়ের আগে ডিমগুলো শুকিয়ে যাচ্ছে। আগেকার দিনে যেটা 40-45-এর ডিম শুকোতো বা বাজে কোয়ালিটি হতো, এখন দেখছি 20-22-25 বছরের ডিমের কোয়ালিটি খারাপ। যদি কোয়ালিটি খারাপ হয় কি করে গাছ হবে? তারপরে আপনি বলছেন ফল হয় না। তেমনি খালি মেয়েদের না, ছেলেদের আর মেয়েদের দুজনেরই নেশা অনেক বেড়ে গেছে। আর এই যে আজে বাজে খাবার অভ্যাস, বডি মাস ইনডেক্স, বাইরের খাওয়া নেই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, সারাক্ষণ বসে থাকতে ভালোবাসে। একদম বুঝতে পেরেছেন কথাটা? এটা দিয়ে অনেক রকমের রোগ এসে যাচ্ছে, যেমন সাইকিয়াট্রিক প্রবলেম, বাচ্চা হয় না, বাড়িতে অশান্তি, ডিপ্রেশন, আবার হচ্ছে না, আরো অশান্তি, ছোটখাটো ডাক্তারের ওপরে সময় নষ্ট করতে থাকে, আরো বডিটা জটিল হতে থাকে, মাসিক হতে চায় না। আগেকার দিনে মাসিক বন্ধ হলে এটাই ভাবা হতো যে ভাই আমার বউ প্রেগনেন্ট হচ্ছে। এখন মাসিক বন্ধ, প্রেগনেন্সি টেস্ট করে করে আপনি হয়রান হয়ে যাবেন, কিন্তু প্রেগনেন্ট না। দিস ইজ দ্য পিসিওডি। পিসিওডির মোস্ট ইম্পর্টেন্ট সিমটম মনে রাখবেন, ছেলেদের হরমোনস বাড়ছে, মেয়েদের হরমোনস কমে যাচ্ছে, তাই জন্য চুল ওঠা, অয়েলি স্কিন, ব্রোনো, ওয়েট বেড়ে যাওয়া, মেন্সের ডিস্টারবেন্স। অনেকের মেন্স রেগুলার হলেও কমে যাচ্ছে বা হেভি হয়ে যাচ্ছে, বা 6 মাস 1 বছর হচ্ছে না, হলে বন্ধ হচ্ছে না। এই সবগুলো কারণ হচ্ছে পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ। একদম। আর পিসিওএস? পিসিওএস ইজ আ সিনড্রোম। সবগুলো নিয়ে আমরা সিনড্রোম বলি। যেমন আল্ট্রাসাউন্ডে ম্যাডাম আমার সিস্ট হয়েছে, আরে এগুলো পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ, এগুলো আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং, কোনো অপারেশন এগুলো কিচ্ছু লাগবে না, এগুলো হরমোন ডিস্টারবেন্সের জন্য এগুলো ফলিকলস দেখা যায়। ঠিক ঠিক একদম। আমি পরের প্রশ্নে যাব যে জরায়ুতে সিস্ট, অনেক সময় অনেকেই বলছেন যে আমার জরায়ুতে সিস্ট, ফলে আমার প্রেগনেন্ট হতে সমস্যা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা কি, মানে সত্যি কথা? রাইট, ওভেরিতে সিস্ট হয়, জরাইতে কোনো সিস্ট হয় না, জরাইতে টিউমার হয়, সেটাকে আমরা বলি ফাইব্রয়েড। আপনারা ফাইব্রয়েড নিয়ে বেশি মাথা ঘামাবেন না। আউট অফ 180 জনের মধ্যে ছোট বা বড় ফাইব্রয়েড হতে পারে। এর মধ্যে মেজরিটি ফাইব্রয়েড কোনোদিন ভবিষ্যতে ক্যান্সার, খারাপ রোগ করবে না, আর মেজরিটি প্রেগনেন্সি আসতেও ডিস্টার্ব করে না। আননেসেসারি অপারেশন বা সার্জারি করতে গেলে ওটা জরাইটা নষ্ট হয়ে যায়। আর সিস্ট কোথায় হয়? ওভেরিতে হয়। ওভেরিতে অনেক রকমের সিস্ট হতে পারে, যেমন রক্তের সিস্ট, হিমোরেজিক সিস্ট,
এন্ডোমেট্রিওটিক সিস্ট, যেটাকে ইংলিশে আমরা আরেকটা ভাষায় বলি চকলেট সিস্ট, সেটা কি এই যে মাসিকের সময় খুব ব্যথা, তাহলে মেন্সের ব্লাড যেটা বাইরে যায় সেটা ভেতরেও জমে, তাই জন্য চকলেট সিস্ট তৈরি হয়। চকলেট সিস্ট হলে যে নিজেদের যে ডিম আছে মেয়েদের ওটা নষ্ট হতে থাকে। আর অনেক সময় ন্যাচুরাল সিস্টও হয়, অনেকে ভয় পেয়ে যায়, বাট দিজ আর হার্মলেস। মেজরিটি সিস্ট হার্মলেস। যেটা ইনফার্টিলিটি করে, যেটা আমাদের বাধা করে, সেটা হচ্ছে পিসিওডি, পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ, কিন্তু নো অপারেশন ইজ রিকোয়ার্ড। আর একটা হচ্ছে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওটিক সিস্ট। আজকাল বিউটিফুল ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, হার্ডলি আমি কোনো ল্যাপারোস্কোপি বা অপারেশন করি, ডাইরেক্টলি ইউ ক্যান ডু বিউটিফুল ট্রিটমেন্ট, আর ওটাতে ভালো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু টাইমলি ট্রিটমেন্ট করতে হবে। একদম, এইটা একদম খুব সাংঘাতিক একটা কথা বলেছেন। তার সঙ্গে সঙ্গে যেটা রয়েছে সেটা হলো থাইরয়েডের একটা বিশাল সমস্যা কিন্তু রয়েছে। এখনকার মেয়েদের বেশিরভাগই তুই মোটা হচ্ছিস কেন, আমার না থাইরয়েড, মানে ছোট ছোট মেয়েরাই এই কথাটা বলছে। এটা কেন হচ্ছে? ইভেন ছেলেদেরও থাইরয়েডের একটা সমস্যা থাকে। রাইট, থাইরয়েডের সমস্যা দিদি আজকালকার এই যে লাইফস্টাইল চেঞ্জেস, কিন্তু এটা ভুল ধারণা। ওরা এক্সারসাইজ করে না, ইনঅ্যাক্টিভ আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, আর ওটা থাইরয়েডের ওপরে ব্লেম করে দেয়। ইট ইজ নট দ্যাট। থাইরয়েড হরমোন, সিম্পল থাইরয়েডের ওষুধ দিয়ে একদম নর্মাল ট্রিটমেন্ট হয়। ইট ইজ আ ভেরি বেসিক ট্রিটমেন্ট, বাট আমি মেজরিটি দেখেছি দে ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ দেয়ার লাইফস্টাইল, আর সবসময় বলে দেয় যে আমার থাইরয়েড আছে বলে। থাইরয়েডের টেস্ট সবসময় আগেই করাতে হয়, আর সবসময় ভুল ধারণা হয় যে আমার থাইরয়েড আছে বলে বাচ্চা আসছে না, আমার থাইরয়েড আছে বলে আমার মাসিকের সমস্যা। ইট ইজ নট দ্যাট। আমাদের তো বলতে পারেন, বিকজ আই এম রানিং আ IVF ক্লিনিক, তা ওখানে তো বলতে পারেন 100 এর মধ্যে 100-এরই থাইরয়েড আছে, বাট এভরিওয়ান ইজ গেটিং প্রেগনেন্ট। তো থাইরয়েডকে ব্লেম করবেন না, থাইরয়েড হতে হবে। আর আপনারা, আমি যেটা ফার্স্ট বলছি সবসময়, প্লিজ বিলিভ ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি। একদম আগেকার দিনেই আমাদের যেতে হবে, আমরা মডার্ন হচ্ছি না, আমরা আরো ডিটোরিয়েট হচ্ছি, যেটা আমি বলতে চাই। ঠিক, বর্তমানে যে আমাদের হেকটিক শিডিউল আছে, আমাদের মেয়েরা সেই হেকটিক শিডিউলের মধ্যে ঢুকে গেছেন। তারা অফিসে কাজ করছেন, ঘন্টার পর ঘন্টা বসে কম্পিউটার, বাড়িতে এসে ল্যাপটপ কোলের ওপর নিয়ে তারা কাজ করছেন। ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা ডাক্তার মন্ত্রী বললেন, সেই বিষয়টা হচ্ছে না। তাহলে তার সঙ্গে সঙ্গে আছে লেট ম্যারেজ। এখন বিয়ে করব না, লেট ম্যারেজ হওয়ার পরে লেট প্রেগনেন্সি। আমরা এখনো জীবনে দাঁড়াইনি, কিছু করিনি, সুতরাং একটা বাচ্চা মানুষ করা আমাদের পক্ষে সম্ভব না। এই যে বিভিন্ন ধরনের লেট 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 হতে হতে তারপরে যখন গিয়ে আমরা প্রেগনেন্সিতে নিজেদের মনোনিবেশ করছি, তখন দেখা গেল প্রেগনেন্সি আসছে না। তো অ্যাকচুয়ালি আমাদের ম্যারেজটা কোন বয়সে হওয়া উচিত এবং প্রেগনেন্সিটা কোন বয়সে হওয়া উচিত? এভরিথিং শুড বি ফিনিশড বিলো 30 ইয়ার্স। দিস শুড বি দ্য টার্গেট, একদম গোল্ড রুল। বিয়েও হয়ে গেল, ইফ দ্য বিয়ে যদি 27-28 হলো, উইদিন 1 ইয়ার শি শুড গেট আ বেবি। বিকজ এই যে দাঁড়াবো, গভর্নমেন্ট জব হবে, নিজের বাড়ি হবে, নিজের বডিটা তখন অবধি থাকবে না, একদম ঠিক। তখন কারুর এগ নিতে হবে, কোথা থেকে স্পন্স নিতে হবে, কারুর হয়তো জড়াই নিতে হবে, নিজের কিছু হবে না। সো আগেকার দিনে এগুলো এত চিন্তা ধারণা ছিল না, দাঁড়াতে হলো, করতো, ফ্যামিলি ওয়াজ দ্য প্রায়োরিটি। একদম। এখন বাচ্চা হবে, কে দেখবে, এগুলোকে এখন বেশিরভাগ কাপলস আমি দেখছি আবার ঝামেলাও মনে করে, because they are so want to be independent and career oriented. এজ হলে ছেলে আর মেয়েদের, যেমন ছেলেদের শুক্রাণুর কোয়ালিটি কোয়ান্টিটি কমে যায়, তেমনি মেয়েদের ডিমের কোয়ালিটি আর কোয়ান্টিটি কমে যায়। একটা বিউটিফুল লেভেল আছে ব্লাড টেস্ট, অ্যান্টি মুলেরিয়ান হরমোন AMH, সেটা দিয়ে সঠিক বোঝা যায়, আর আল্ট্রাসাউন্ড করলে বোঝা যায় যে কিভাবে আফটার 30 অ্যান্ড আফটার 32 খুব র্যাপিডলি আমাদের ডিক্লাইন হতে থাকে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট প্রেগনেন্ট। যেটা আপনি শোনেন রেকারেন্ট মিসক্যারেজ হচ্ছে, রেকারেন্ট আমাদের ম্যাডাম বাচ্চা ধরছে কিন্তু পড়ে যাচ্ছে, দ্যাট ইজ আ ম্যাটার অফ কোয়ালিটি। ভালো কোয়ালিটির ভ্রূণ তৈরি হচ্ছে না, ওর জন্য বাচ্চাটা বারবার মিসক্যারেজ হয়। না তো বাচ্চা তো 9 মাস আরামে থাকে জড়াইতে। এখন মাঝে মাঝে শুনবেন ব্লিডিং শুরু হয়ে গেল, বাচ্চার হার্টবিট পাইনি, বিকজ ইট ইজ নট আ গুড কোয়ালিটি ভ্রূণ। এমব্রিওটা যদি ভালো কোয়ালিটি না হয়, তাহলে রেকারেন্ট মিসক্যারেজের ভয় থাকে। এগুলো এল্ডারলি লেডিজের মধ্যেই বেশি
ভাগ দেখা। একদম ঠিক, মানে আমরা যেটা বলি যে প্রকৃতি কিন্তু কখনো মানে সঠিক না হওয়া কোনো ফল বা ফুলকে রাখতে চায় না গাছে, এক্স্যাক্টলি সেরকম ভাবেই প্রকৃতি আমাদের তৈরি করেছে, যেখানে ভ্রূণ কিন্তু আমাদের প্রকৃতিকে ফলো করতে হবে। রাইট, পরের প্রশ্নে যাব যে অনেক সাধ্য সাধনার পর, এই তো সবকিছু হলো, হওয়ার পরে অনেক সাধ্য সাধনা করে আমাদের একটি সন্তান জন্মালো, কিন্তু জন্মানোর পর দেখা গেল সে মেন্টালি রিটার্ডেড বা ফিজিক্যালি চ্যালেঞ্জ। এইরকম যদি কোনো শিশু, একটি সন্তানের জন্ম হয় একটি পরিবারে, তখন মা বাবা তো বটেই, তার পরিবারের প্রত্যেকটি লোকজন কিন্তু ভীষণ একটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাঁড়ান, যে এই শিশুকে আমাদের মানুষ করতে হবে, বোঝাতে হবে পরিবার, সমাজ, তার কেরিয়ার, তার চাকরি কি হবে, এই ভেবেই সবাই একটা মেন্টালি ডিপ্রেশনে ডুবে যান যে কি করব এখন, কি হতে পারে। তো এই রকম শিশুর জন্মকেই যদি আমরা রুখে দিতে পারি তাহলে কেমন হয়, কি বলবেন? ঠিক, তাই জন্যে প্রথম থেকে আমাদের মাটি থেকে ভাবতে হবে। যেমন প্রকৃতি, একটা চাষ করব, তা আগে বীজটা যখন ফেলবো তা মাটিটাকে ভালো তৈরি করব, তখনই তো চাষ হবে, তারপরে গাছ হবে, তারপরে বেশ আনাজ হবে, তখনই তো আমরা খাবো। তেমনি আমাদের শরীর আছে, এই যে ইয়াং এজে বেবি নেওয়া, নেশা করছি, লাইফস্টাইল ঠিক নেই, বেবি নিয়ে নিচ্ছি, ডায়াবেটিস, প্রেশার, যদি কোনো এইসব রোগ থাকে বা সাইকিয়াট্রিক প্রবলেম থাকে, এই সবগুলোকে নর্মাল করে বেবি নেওয়া উচিত। আর এমন তখন মেডিসিনটা শিফট করা উচিত যেটা তোমার বেবি ফ্রেন্ডলি। আর একবার যখন প্রেগনেন্সি এসে যাচ্ছে, one should always go to a good doctor, যেখানে আজকাল ভালো ফ্যাসিলিটি আছে, বাচ্চার ব্রেন ঠিক আছে কিনা একদম আর্লি আল্ট্রাসাউন্ডে বোঝা যায়। তারপরে কিছু কিছু এখন ক্রোমোজোমাল অ্যানোমালি টেস্ট এসে গেছে, যেমন ডাবল মার্কার, ট্রিপল মার্কার, কোয়াড্রুপল মার্কার বা নন ইনভেসিভ প্রিনেটাল টেস্টিং, এগুলো দিয়ে আপনাদের বোঝা যাবে যে কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বেবির আছে কিনা। একদম, তা এগুলো বেসিক টেস্ট, কোনো হার্টের ডিটেল স্ক্যানিং, যাতে হার্টে কোনো দোষ না দেয়। অনেক সময় বাচ্চা জন্মায় যাদের হার্টে ফুটো আছে বা হার্টে খুব দোষ আছে, তাহলে কত বড় একটা মেন্টাল ট্রমা হয়ে যায়, তারপরে সেই অপারেশন করাও, ব্যাঙ্গালোর ছোট, সো ইট ইজ ভেরি ট্যাক্সিং ফর দ্য হোল ফ্যামিলি। সো হোয়াট আই উইল সাজেস্ট, যে এরকম কিছু পালে ওটাকে করতে নেই, ওটাকে মিসক্যারেজ যেন টাইমলি হয়ে যায়, আর টাইমলি স্ক্যানিং করা উচিত। এখন 8 মাস 9 মাসে যদি আমার পেশেন্টরা অনেক সময় এই যে পেরিফেরি থেকে আসে, গ্রাম থেকে আসে, ম্যাম এখন ডেলিভারির টমায় এখনই ধরলো যে ব্রেনে এটা নেই বা একটা হাত নেই, মানে এরকম, তখন একটা খুব বিপদ হয়ে যায়। হ্যাঁ, যেটা আপনি 3-4 মাসেই মানে করে নিতে পারছেন। সো ওয়ান শুড বি অ্যাওয়্যার কি এগুলো সব প্রেগনেন্সি থাকতে থাকতে করা উচিত। আর মাটিটা ভালো করার জন্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের লাইফস্টাইল শুড বি গুড, ফলো দ্য নেচার, ডু অলওয়েজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নেশার চিজ থেকে দূর রাখা, অ্যান্ড হোমমেড ফুড খাওয়া, অ্যান্ড ভালো পজিটিভ থিঙ্কিং করলে কি হবে, পজিটিভ হরমোনসের সৃষ্টি হবে। একদম, এইটা তো অবশ্যই, তার মানে প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিংটা করতে হবে। একদম। আচ্ছা, এরকম যদি হয় যে আমাদের বেবি মানে প্রেগনেন্ট হয়ে গেছেন, তারপরে ঠিক কোন সময় আল্ট্রাসাউন্ড করলে আমরা বুঝতে পারি যে সেই এমব্রায়োটা একদম ঠিকঠাক, মানে তার হাত পা, চোখ, নাক, মুখ, ব্রেন, হার্ট সবকিছু ঠিকঠাক আছে? বাই 11 to 12 weeks you will get the almost 90% idea, okay? And by 20 weeks you will get the heart related idea, heart related and body related and brain and all these things you can measure কোনো ডিফেক্ট আছে না 12 উইকসেই জানা যায়। তাই জন্য আপনি বুঝতে পারছেন আজকাল এত অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে, সে 7-8-9 মাসে একটা এরকম বেবি রাখার কোনো মানে হয় না, হ্যাঁ না? একটা খুবই এটা মেন্টাল ট্রমা হয়ে যায়। একদম, মানে সেই মায়ের ক্ষেত্রেও তো মানে এত তুমি একটা ফল পাবে এখন আশা করে আছো, তারপরে হঠাৎ করে একটা শুনলে কি আমার বেবি এটা রাখা যাবে না, সো ইট ইজ টু মাচ টোটালি মেন্টাল টর্চার, ইউ নো। একদম একদম, মানে তাহলে আমাদের যে সমস্ত বন্ধুরা যারা গ্রামে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, তারা কি করবেন? তাদের হাতের কাছে তো সেই রকম ফ্যাসিলিটিস নেই, রাইট? কিন্তু ওদের একটু এখন আল্ট্রাসাউন্ড প্রায় অনেক এসে গেছে, বুঝতে পেরেছেন? তা ওরা যদি পেরিফেরিতে থাকে, ওরা একটু, আবার যদি অনেকের হিস্ট্রি আছে এরকম, যে ফ্যামিলিতে হিস্ট্রি আছে এরকম বাচ্চা হচ্ছে বা আগের বাচ্চার এরকম হিস্ট্রি আছে, তা ওদের একটা স্পেশালিস্ট সেন্টারেই দেখানো উচিত। তা সব পেরিফেরিতে দেখবেন একটা ড্রেনেজ এরিয়া থাকে বা একটা থাকে, আর আল্ট্রাসাউন্ডের ফেসিলিটি এগুলো এখন প্রায় এখন
হয়ে গেছে, তাহলে ওরা করে নিতে পারে। একদম ঠিক, একদম ঠিক। পরের যেটা প্রশ্ন সেটা মনে হয় যে আমাদের যারা আধুনিক বন্ধু বান্ধবীরা আছেন তারা এটা বলবেনই যে আমরা প্রচুর মানে আমরা তো এখনো পর্যন্ত ফিল্ম স্টারদের ফলো করি যে তারা কি করছেন, তাদের লাইফস্টাইল কি হচ্ছে। সেই জন্য অ্যাঞ্জেলিনা জোলি যখন নিজের মায়ের ব্রেস্ট ক্যান্সার ছিল বলে নিজের ব্রেস্টও বাদ দিয়ে দিলেন, তখন আমরা সেটাকে খুব সাপোর্ট করলাম যে হ্যাঁ একদম এটা ঠিক, কিন্তু সেটা তো সবসময় নাও হতে পারে। দ্বিতীয় কথা হলো আমরা দেখেছি এমনও যে সেই মেয়েটি একজন বিখ্যাত অভিনেত্রী, তিনি তার স্পার্ম জমা করে, ডিম্বাণু জমা করে রেখেছিলেন তার 20 বছর বয়সে। সেই ডিম্বাণু দিয়ে তিনি 40 বছর বয়সে মা হলেন। অ্যাকচুয়ালি আমি বলছি এইটা কতটা সঠিক, মানে নিজের স্পার্ম বা এগস আমি কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো এবং তার জন্য আমাকে কি করতে হবে? Yeah, you can keep it. This is a technique, you know, vitrification technique বলা হয় বা cryo technique, but you can keep it for lifelong. যদি ভালো সেন্টার হয় আর যদি মেইনটেনেন্স হয়, একটা লিকুইড নাইট্রোজেন গ্যাস হয়, সো ইফ ইট ইজ ডান প্রপারলি আপনি আপনার উসাই যেটা এগ হয়, অনেকে যেমন আমরা যেটা করি, নট ফর আই এম নট টকিং অ্যাবাউট দ্য হিরোইনস, যেন তোমার ক্যান্সার হয়ে গেল ওভেরিতে, এখন তুমি ওভেরি বাদ দেবে বা কেমো করবে, তার আগে আমরা উসাইডটা বার করে প্রিজার্ভ করে নিই, সো দ্যাট ইফ ইন দ্য ফিউচার ওর যদি বিয়ে হয় বা কিছু হয় তা অ্যাটলিস্ট ও মা হতে পারবে কোনো কেমো বা রেডিও নেওয়ার আগে। তা এটা ফেসিলিটি আছে। স্পার্মসও ব্যাংকে রেখে নিতে পারে। হয়তো আমার তো এখানে প্রায় হচ্ছে, কেন আমার তো হাজব্যান্ড গুলো সব প্রায় বাইরে থেকে যারা আসে বিদেশে কাজ করে, ধরো বাংলাদেশ বা এইগুলো, তা আমরা স্পার্মস গুলো যদি ব্যাংকে রেখে নিই, যখন বউটার দরকার হবে উই ক্যান ইউজ ইট। কেন বারবার তো বিদেশ থেকে এখন কোভিডের টাইমে আসাটা সম্ভব না। তা এখন ব্যাংকিং ইজ ভেরি কমন। প্রায় আমরা স্পার্ম এমব্রিও তো ব্যাংকিং করছি, আর নিজের এগ আর স্পার্ম যদি ব্যাংকিং ঠিক মতন হয়, আপনারা লাইফ লং এটা রেখে নিতে পারেন। এটাতে কোনো রকমের ড্যামেজ বা কোনো জেনেটিক অ্যাবনর্মালিটি আসার কোনো চান্স। বাহ, দারুণ দারুণ বললেন। প্রচুর মহিলারা আছেন যারা এই মুহূর্তে নর্মালি গর্ভধারণে সক্ষম নন, সেক্ষেত্রে তাদেরকে সাপোর্ট নিতে হচ্ছে আইভিএফ এর। এই আইভিএফ সম্পর্কে আপনি যদি একটু ডিটেলসে আমাদের বন্ধুদের বলেন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন, মেয়েদের এমন এমন সমস্যা হয় যেমন নলিগুলো দুটোই বন্ধ, যেখানে ভ্রূণ তৈরি হয়, মানে স্পার্মস আর এগ ফার্টিলাইজ হয়, তাহলে তো আমরা ন্যাচুরালি প্রেগন্যান্সি হতে পারবো না। তা এদের জন্য এই আইভিএফ এর সৃষ্টি প্রথম হয়েছিল ফর ব্লকড ফেলোপিয়ান টিউব। অনেকে বলে যে আমার একটা টিউব আছে, একটা ব্লক আছে, একটা যদি খোলা থাকে তাহলে ন্যাচুরালি প্রেগন্যান্সি হতে পারে, বাট ইউজুয়ালি অনেক সময় দেখা গেছে ইনফেকশন হয়েছে, দুটোই ব্লক হয়ে গেল। আবার অনেক সময় ওভেরিতে, যেমন আমি বললাম পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ, এটাতে ডিম তৈরি হয় না, হরমোনস এর প্রচুর ডিস্টারবেন্স। সো দিস ইজ ওয়ান অফ দ্য নাও কমনেস্ট কজ এটা ওয়ার্ল্ডে, যার জন্য আইভিএফ করা হয়। তারপরে আবার অনেক সময় কি হয় যে হাজব্যান্ডের প্রবলেম হয়, হাজব্যান্ডের কাউন্ট অনেক কম আছে, যেটা স্বাভাবিকভাবে প্রেগন্যান্সি হতে পারছে না, তাহলে আমাদের ইক্সি বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন করতে হচ্ছে। তাই জন্য এই সব যে কারণ, কারোর ইউটেরাস রেডি হচ্ছে না, বা কারোর যদি দেখা যায় যে ভ্রূণটা ওর ভালো তৈরি হচ্ছে না, তা আমরা আইভিএফ করে সবসময় দেখে নিতে পারি, ধরো 15টা ভ্রূণ হলো, কোনটা বেস্ট হলো সেটা আমরা ইমপ্লান্ট করতে পারি। তাই জন্য এমন ইনফার্টিলিটি এখন এত বেড়ে যাচ্ছে, অলমোস্ট 15 to 20% কাপলস এখন ইনফার্টিলিটিতে সাফার করছে। সো আইভিএফ হ্যাজ গট আ হিউজ সাকসেস। কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করলো, এত দেরি, এটা ভাবা উচিত না যে আইভিএফ ইজ দ্য লাস্ট ট্রিটমেন্ট, ওটা একদম এজেড হয়ে করতে হবে। ওয়ান শুড আন্ডারস্ট্যান্ড, তোমার যদি ব্লক ফেলোপিয়ান টিউব আছে, পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ আছে, বা তোমার এগ কোয়ালিটি পুয়ার আছে, ওয়ান শুড অলওয়েজ গো ফর দ্য বেস্ট ট্রিটমেন্ট ফার্স্ট, তাহলে রেজাল্টটা অনেক ভালো পাওয়া যায়। যেটা আপনি 50 ইয়ার্স 40 ইয়ার্সে করাবেন, যেটা আগে করে নিলে এত বছর যে একটা মেন্টাল ট্রমাতে আছেন, একটা মেন্টাল স্ট্রেস, ম্যাডাম আমার না বিয়ে হয়েছে 25 বছর, সো দিস ইটসেলফ ইজ আ ভেরি মাচ ইউ নো, মানে একটা এত সেটব্যাক। আর সোসাইটিতে আপনি বুঝতে পারছেন তো, বাচ্চা না হলে কেউ ভালো দেখে না, ফ্যামিলি ছেড়ে দিন, পাড়া গায়ে গ্রামেই ভালো দেখে না। তাই জন্য বেস্ট ট্রিটমেন্ট সবসময় আগে করা উচিত, অ্যান্ড দে রিয়েলি গিভ ইউ গুড রেজাল্ট। একদম, এটা একটা খুব ভালো কথা বলেছেন। এর সাথে সাথে আমাদের আরো একটি টার্ম রয়েছে, ইদানিংকালে বিভিন্ন সিনেমায়, পত্রপত্রিকায় আমরা এই টার্মটি সম্পর্কে এখন ওয়াকিবহাল, বিখ্যাত লোকেরা তো করাচ্ছেনই, আমাদের সাধারণ ঘরেও এই ঘটনাটা হচ্ছে, সেটা হলো সারোগেসি। তো সারোগেসি কি ও কেন, এটা নিয়ে আমাদের মধ্যে কিন্তু বহু মিথ আছে, মানে বহু ভুলভাল ধারণা আছে। সারোগেসিটা অ্যাকচুয়ালি কি, এটা যদি আপনাকে একটু বলেন আমাদেরকে। সারোগেসি হচ্ছে ডেস্টেশনাল ক্যারিয়ার, মানে একজন লেডি আপনার বেবি রাখছে। এখন এটা আগে এত বেশি
কমার্শিয়াল হয়ে গেছিল অ্যান্ড ইট ওয়াজ মিসইউজড বাইরের দেশেরা লোকেরা যেখানে এগুলো ব্যান্ড আছে আসছিল বাচ্চা কিনছিল এর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ স্ট্রিক্টলি পাসড আ ভেরি বিউটিফুল 2020-তে ন্যাশনাল সারোগেসি বিল। বুঝতে পেরেছেন, এটা একটা সেন্ট্রাল বডি আছে আর স্টেট লেভেলে এটাকে সবকিছু পলিসিগুলো মেনটেন করা হয়। এটাতে একটা ওয়ার্ড লেখা হয়েছে যে ইট শুড বি ইথিক্যাল and altruistic. What does that mean? ইথিক্যাল মানে হচ্ছে এগুলো সব নিয়ম মেনে করতে হবে আপনাদের। যেতে সারোগেসি করলো তারপরে বললো না না আমার তো মেয়ে দরকার ছিল ছেলে হলো আমি নেব না, সো দিস ওয়ে দ্য মাদার্স ওয়ার সাফারিং। একটা সারোগেট করেছে বাচ্চা নিচ্ছে না তো জীবনটা শেষ হয়ে যাবে। তা ইট ওয়াজ গেটিং ভেরি কমার্শিয়ালাইজড। তারপরে এর জন্য এই বিলটা আর আছে যে অ্যালটুরিস্টিক মানেটা কি, তোমাকে ভাই ভালোবেসে ভালো মনে আমরা সারোগেসি করছি। তা সারোগেসি কে করতে পারে? যারা ধরো 5 বছর বিয়ে হয়েছে, হাজবেন্ড ওয়াইফ আছে, আর ইট হ্যাজ টু বি ইন্ডিয়ান। প্রিভিয়াসলি যেমন স্পেন, ফ্রান্স, জার্মানি, ইটালি যেখানে এগুলো ব্যান্ড, দে ইউজ টু নাইসলি কাম বাস করে চলে গেল। সো ইট ওয়াজ লাইক আমরা এগুলো একটা মেডিকেল ট্যুরিজম হয়ে গেছিল আমাদের এখানে। অ্যান্ড ইন্ডিয়া ইজ দ্য কান্ট্রি, বিলিভ মি, এখানে সবচেয়ে বেশি লাস্ট কাপল অফ ইয়ার্সে IVF সেন্টারদের উৎপত্তি হয়েছে আপনি যদি পুরো ওয়ার্ল্ডে দেখেন। এর জন্য এই বিলটা আনা হয়েছে। তা এই বিলের হিসাবে আপনাদের 5 বছর বিয়ে হতে হবে, হাজব্যান্ড ওয়াইফ শুড বি ইন্ডিয়ান, ওদের কোনো বাচ্চা যেন না হয় বায়োলজিক্যাল চাইল্ড বা অ্যাডপ্টেড চাইল্ড বা আগে সারোগেট দিয়ে বাচ্চা হয়নি। আর যারা ওরা সারোগেট নিচ্ছে ইট শুড বি আন্ডার দ্য স্ট্রিক্ট ইন্স্যুরেন্স পলিসি ফর 16 মান্থস। ও ডেলিভারি হওয়ার পরেও পোস্টমার্টাম কমপ্লিকেশন হতে পারে, ওকে কভার করতে হবে ইন্স্যুরেন্সে। তারপরে ওর পুরো ইনফর্মড কনসেন্ট নিতে হবে দ্যাট শি ইজ রেডি। ও যে কোনো সময় কনসেন্ট, এমনকি যখন ভ্রূণ ঢোকাচ্ছে তখনও ও ডিসরিগার্ড করে দিতে পারে যে আমি করব না। ইট হ্যাজ টু বি রেসপেক্টেড। যদি এই সব আইনের যে রুলগুলো আছে এগুলো কোর্ট অর্ডার দিয়েই হবে, আদারওয়াইজ ইট ইজ নট লিগাল। আর সারোগেট মাদার যে হবে, এই না যে একটা ভার্জিন বিয়ে হয়নি যেটা হচ্ছিল যে কেউ টাকা পয়সার জন্য, তা হবে না। ওর মেডিকেল এক্সপেন্সেস দেয়া হবে, ওর পুরো ট্রিটমেন্টের কস্টিং দেয়া হবে, বাট ইট শুড অ্যান্ড শি শুড বি সামওয়্যার রিলেটেড টু দ্য কাপলস। মানে ভালো ফেথে করছে, মানে ভালো মনে ফলো ফেথ। ভাই ও মা হতে পারছে না, বাবা হতে পারছে না। আর একটা, যদি কোনো হাজব্যান্ড ওয়াইফের প্রিভিয়াস চাইল্ড ইজ মেন্টালি ডিসেবলড বা খুব লাইফ থ্রেটেনিং ডিসঅর্ডার আছে, তাহলে আগের বাচ্চা থাকতে থাকতেও সারোগেসি করা যায়। আচ্ছা, মানে এমন ডিসঅর্ডার আছে যেটা আনপার্ডনেবল, মানে ওটা দিয়ে বাচ্চা বাঁচবে না, মানে মেন্টালি ডিসেবলড যেটাকে বলা, চ্যালেঞ্জ চাই যেটাকে বলা। আর কোন কোন বউরা সারোগেট করতে পারে? যারা 25 to 35 ইয়ার্স, ইন্ডিয়ান, ম্যারিড, একটা বাচ্চার মা, আর যে মেন্টালি ফিজিক্যালি একদম স্টেবল অ্যান্ড হেলদি, এই সব মায়েরাই সারোগেসির জন্য অ্যাপ্লাই করতে পারে। যদি এই আইনের মধ্যে এইটার ফলো না করা হয়, লিগাল ইস্যুগুলো কোর্ট থেকে অর্ডার না করা হয় যে বাচ্চা জন্মাবার পরে কে এর প্যারেন্টেজ নেবে, কার কাস্টডিতে বাচ্চা থাকবে, বাচ্চা জন্মালো বাচ্চা নিল না, so this is how it was suffering, so therefore this bill has been enacted. This is a national surrogacy bill from 2020. It is very much punishable যদি এগুলো না হয়, 10 years imprisonment and 10 lakh rupees fine. বাহ, আপনি এটা দারুণ ভালো একটা ছোট্ট করে এত কঠিন একটি আইন আমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিলেন ডাক্তার মন্ত্রী। এই পোস্টপার্টাম ডিজিজ যেটা আপনি বললেন, এটা কি? মানে প্রচুর ক্ষেত্রে আমরা দেখেছি যে একটি সন্তানের জন্মের পর সেই মা সন্তানকে কোলে নিতে চায় না, তাকে খাওয়াতে চায় না, তাকে দূর করে তাকে, এবং আমরা এটা বলি গ্রামে গঞ্জে আমাদের কিছুদিন আগে পর্যন্ত বলা হতো ওকে ভূতে ধরেছে, ওকে ওঝা ডেকে আন, ওকে ভূত তাড়াতে হবে। শহরাঞ্চলে বলে এটা কি ধরনের মানসিকতা, ও চাকরি করতে পারছে না বলে আমরা বাচ্চাকে দেখতে পাচ্ছে না। অ্যাকচুয়ালি এটা একটা ডিজিজ, এটা সম্পর্কে আমাদের জানতে হবে এবং সেটা খুব গভীরে গিয়ে জানতে হবে। রাইট, এটা না নেগলেক্ট হয়ে যাচ্ছে, একদম এত নেগলেক্ট হয়ে যাচ্ছে। আমি এমন সুসাইড হতেও দেখেছি, বিকজ বাড়ির লোকেরা ওই উল্টো পাল্টা ভাবছে। এগুলো হচ্ছে একটা অল কোন সব মেয়েদের মধ্যে ইউজুয়ালি না, দেখো ডিপ্রেশন সবার মধ্যে একটু কম বেশি করে থাকে, সবাই যে সবসময় খুশি তা না, তা অনেকের এটা না বেশি হয়ে যায়। আর যে কোনো ডিজিজ ডেলিভারির পরে একটু বেশি হয়ে যায় বিকজ অফ দ্য হরমোনাল ইমব্যালেন্স।
তাই জন্যে একে বসপার্টাম ব্লিউজটাকে ট্রিটমেন্ট করা উচিত আর ডায়াগনোসিস করা উচিত, যাতে ওকে মেন্টাল ফিজিক্যাল সাপোর্ট দেওয়া উচিত, আর সাইকিয়াট্রিস্টের পরামর্শ করা আর্জেন্ট দরকার আছে। একদম, মানে এইগুলো বিষয় কিন্তু আমাদেরকে ফেলে রাখলে চলবে না, কারণ এটা থেকে কিন্তু প্রাণহানির মতন ঘটনাও আমাদের হতে পারে। পরের যেটা সমস্যা আমরা যাব, একদম সাধারণ সমস্যা, আমরা সেটাকে গায়ে লাগানো, সেটা হলো যে পিরিয়ডের সময় প্রচুর মেয়েদের দেখা যায় ব্রেস্ট পেইন, একটা মারাত্মক ব্রেস্ট পেইন, এবং তারপরে পিরিয়ডস যখন স্টার্ট হলো শুরু থেকে শেষ পর্যন্ত তার হাত পা চেবানো, গা গোলানো, মাথা ঘোরানো, খেতে পারছে না ইত্যাদি নানান রকম সিমটম দেখা যায়। প্রচুর ক্ষেত্রে মা মাসিরা বলেন এগুলো আমাদেরও হয়েছে, তোদের আবার বেশি ঢং। পার্টিকুলারলি মানে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এই কথাগুলোই বলা হয়। তো সেই ক্ষেত্রে সেই মেয়েটি কি করতে পারে? These are nothing but pre-menstrual syndromes. ডায়রিয়াও পর্যন্ত দেখেছি আমি, 16-17 বার ডায়রিয়া হচ্ছে, ভমিটিং হচ্ছে পিরিয়ডসের সময়, জ্বর এসে যাচ্ছে। তাই এটা আর্জেন্ট ট্রিটমেন্ট করা উচিত। বিউটিফুল ট্রিটমেন্টস আছে, আমি হাজার হাজার মেয়েদের ট্রিটমেন্ট করেছি। এই সব হচ্ছে সোম্যাটিক সিমটমস অফ পিরিয়ডস। আমি যে বললাম সব কিছু জ্বর হচ্ছে আমাদের ব্রেনের হরমোনস। তাই জন্যে এগুলোকে নেগলেক্ট করবেন না, প্রত্যেকটা জিনিসের ট্রিটমেন্ট আছে। আমি এক্সট্রিম হতে দেখেছি, 16-17 বার পিরিয়ডসের সময় ডায়রিয়া হতে দেখেছি। তাই জন্য এই সাইক্লিক্যাল ম্যাস্টেলজিয়া যেটা আপনি এখন বললেন, এটাতে প্রচন্ড ব্যথা হয়। এটা কিন্তু হার্মলেস, যেটা পরবর্তীকালে যে কোনো খারাপ রোগ করবে তা না। এটা যে সিম্পল ট্রিটমেন্ট তো যদি না হয় সাকসেসফুল, তাহলে আপনাকে নিশ্চয় ভালো গাইনেক কনসাল্ট করতে হবে। সিম্পল ট্রিটমেন্টের আপনি ফিটিং ব্রেজিয়ার পরা উচিত, গরম শেক দেওয়া উচিত। আর আমি যেটা ফার্স্ট বলছি, প্লিজ মেনটেন আইডিয়াল বডি ওয়েট। বডি মাস ইন্ডেক্স শুড বি ফ্রম 19 to 24। বডি মাস ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেট করা হয়? ওয়েট ইন কেজি ডিভাইড বাই দ্য হাইট। বুঝতে পেরেছেন? এক্সকিউজ মি। তা এটা হওয়া উচিত 19 to 24। বডি মাস ইন্ডেক্সের ওপরই সবকিছু ডিপেন্ড আছে। যেই মেয়েদের হেলদি লাইফস্টাইল আছে, জাঙ্ক ফুড খায় না, এদের এই প্রবলেমগুলো অনেক কম দেখা যায়। যেটা আমি বললাম, প্রথম থেকে যদি মা বাবারা মেয়েদের এগুলো শেখায়, এই যে বলছি আজকাল যেরকম বসে বসে সোফাতে খেতেই থাকে, আর এই যে বাইরের যে চিপস থেকে নিয়ে মোমো, চাউমিন, কুরকুরে, দিজ আর অল ডেঞ্জারাস। ইউ ক্যান সে দিজ আর দ্য পয়জনস অফ হিউম্যান বডি। মুখের টেস্ট মানে পয়জন, আর যেটা টেস্ট না, দ্যাট ইজ হেলদি ডায়েট। তা হঠাৎ করে প্রবলেম আসে না, ঠিক তো? এই প্রবলেমগুলো এখন বানানো হচ্ছে। এই যে অ্যাডভার্টিজমেন্ট দেখছে, অ্যান্ড দে আর কপিং অল দিস থিংস। That's why বেশি প্রবলেম আসছে। সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া ইজ আ নর্মাল থিং, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। খুব এক্সট্রিম হলেই এটার জন্য মেডিসিন দরকার, আদারওয়াইজ সিম্পল লাইফস্টাইল চেঞ্জেস, এর থেকে আপনার 90% প্রবলেম উইল বি সলভড। একদম। আচ্ছা, বহু ক্ষেত্রে আমরা এমন দেখেছি যে ছেলেদেরও প্রচুর এই ধরনের সমস্যা তৈরি হয়। সেটা হয়তো আমরা ছেলেরা বলে তাদেরকে হয়তো ঠিক সেভাবে পাত্তা দিই না, বিশেষ করে অ্যাডোলেসেন্ট পিরিয়ডগুলোতে তাদের একটা সমস্যা হয়। আমি আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হলো একদম শুরু থেকে, অর্থাৎ আমার শিশু সন্তান জন্মালো, সে ছেলে হোক বা মেয়ে হোক, সে ব্রেস্ট ফিড ছেড়ে সে নর্মাল মিল্কে আসলো, এবং সেখান থেকে তার 6 মাস বয়সে তার অন্নপ্রাশন দিয়ে আমরা শুরু করলাম হার্ড ফুড খাওয়ানো, ধীরে ধীরে তার ভাত ডাল আস্তে আস্তে এগুলো চটকানো জিনিস খাওয়ানো। মোটামুটি সে বড় হলো 2-2.5 বছর বয়সে। এই বয়স থেকে আমরা কিভাবে তাদের ফুড মেনটেন করব, যাতে ইন ফিউচার গিয়ে তারা যখন পিউবার্টি লেভেলে যখন চলে আসবেন তখন যাতে তাদের কোনো সমস্যা না হয়, এবং তারপরেও আমাদের দাদু ঠাকুমা করতে তাদের যেন কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে কি করবে তারা? মোস্ট ইম্পর্টেন্ট থিং, প্লিজ অ্যাভয়েড মেশিন মেড ফুড। এই কোশ্চেনের আনসার আপনারা ইয়েস ইয়া নো করে নেবেন। বাড়িতে সেরিল্যাক নিয়ে এলেন, এটা কি হাতে তৈরি হয়েছে না মেশিনে হয়েছে? না, এটা মেশিনে। নো। বিস্কুট অবভিয়াসলি মেশিন। এটার মধ্যে ট্রান্স ফ্যাট থাকে, দিস আর নট ফ্রেশ। ট্রান্স ফ্যাট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস থিংস যেটা আমাদের বাচ্চারা খাচ্ছে। ওদের রোগ টোগ সব জিনিসেই ওদের প্রবলেম হবে ফিউচারে। মা বাবা দেখছে, বাহ আমার বাবুটা কত মোটা সোটা, কি সুন্দর লাগছে, সে ছোটবেলায় মোটা সোটা ভালো লাগবে, আর 15 বছর পরে আর ওকে ভালো লাগবে না। আমি দেখি কাপলস দে রিয়েলি এনজয় মোটা সোটা বাচ্চা নিয়ে ঘোরা, ওদের একটা কি বড় স্যাটিসফ্যাকশন যে খাইয়ে। এটা যদি না তাড়াতে পারেন, সে ঘন্টি দেখে বাজনা দেখে মুখে ঠুসেই যাচ্ছে যতক্ষণ ও বমি করছে না। সো এই হ্যাবিটগুলো হেলদি আনতে হবে। আর এখনকার প্যারেন্টসরাও প্রচন্ড আলসী হয়ে গেছে, দে ডোন্ট ওয়ান্ট টু কুক। আমি এত
বলতে নেই, আমি তো দিনরাত পেশেন্ট দেখি, আমি জানি। ব্যাস রাত্রিবেলা মোমো খেয়ে নিল, চাউমিন খেলো, মা বাবা বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়লো। এই শর্টকাট অসুখের ঘর, কথাটা বুঝুন দিদি। একদম। আমি তো এই যে দেখবেন, আপনি যান এখন রাস্তাঘাটে যান, ভর্তি মানে ফাস্ট আর ফুড, ওখানে জল খাচ্ছে, ওখানকারই জল খাচ্ছে। এদের অসুখ, তারপরে এসে বলবে ম্যাম এর তো গ্যাসই ছাড়ে না, 5 বছর থেকেই নাকি গ্যাস। তাহলে আপনি বুঝতে পারছেন কে বানিয়েছে রোগগুলো। তারপরে ছুটছে এরা সাউথে গ্যাসের হাসপাতালে। তো হোয়াট আই ওয়ান্ট টু টেল এভরিওয়ান, প্লিজ চেঞ্জ ইয়োর লাইফস্টাইল। আপনি যে খাদ্যর কথাটা বললেন, খালি হোমমেড, আগেকার দিন কি করতো, ডাল ভাত সবজি রুটি, সিম্পল খাওয়া, and non-veg should be minimum to minimum because it has got a very high protein content that is very dangerous nowadays. হার্টের জন্য বলো, আর্টারির জন্য বলো, ইয়াং এজে এখন হার্ট অ্যাটাক হচ্ছে। কই আগেকার দিনে তো এগুলো শোনা যেত না। এদিকে ফিজিক্যাল অ্যাক্টিভ যেভাবে আমরা খাচ্ছি ওইভাবে আমরা খরচা করছি না, তাই জন্য মূল জ্বর হচ্ছে। ওর জন্য ব্রেনেও বুদ্ধিটা কম আসছে, কেন অ্যাক্টিভ নেই, একটুতে ক্লান্ত হয়ে যাচ্ছে আজকালকার ছেলে মেয়েরা। তাই জন্যে ঘরের খাওয়া, সে যাই হোক, শুকনো রুটি হোক, ডাল হোক, ভাত হোক, ফ্রেশ ভেজিটেবল, দ্যাট ইজ মোর দেন ইনাফ। আর দুধ বা দুধের জিনিসগুলো বাড়িতে যেটা করছে, বুঝতে পেরেছেন, ডিম ইজ আ কমপ্লিট ফুড, কিন্তু খুব বেশি ডিম খাওয়া ইজ নট এট অল গুড। কেন, ওর ভেতরে যে কোলেস্ট্রল আছে ওটা অ্যাকুমুলেট করে। সপ্তাহে 1টা কি 2টো ডিম ইজ মোর দেন ইনাফ, এটা বুঝুন। কিন্তু খাওয়া থেকে বেশি হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা শেখান বাচ্চাদের। ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছেলে মেয়েদের না শেখালে ওদের হরমোনের সমস্যা হবে, পরবর্তীকালে ওদের যেমন মাসিক ধর্মে প্রবলেম হবে, আর তারপরে ওদের মা বাবা হতে প্রবলেম হবে। মানে this will continue. So the main thing is this, যাদের মা বাবা রেগুলার এক্সারসাইজ করছে, তাদের ছেলে মেয়েদের পুরো কনসিয়াস, তো their family is happy. যাদের মা বাবা সিডেন্টারি লাইফস্টাইল, ওয়েট বেশি, তখন বলে না আমার মাও মোটা আছে ওর জন্য আমি মোটা আছে। আরে তো মা মোটা আছে তো তোমাকে মোটা হতে হবে, দিস ইজ রং না। আমাদের বাড়িতে ধাত আছে, তা ধাত কে তৈরি করছে? বিকজ তোমরা কেউ এক্সারসাইজ করছো না। একদম একদম সত্যি কথা বলেছেন। 90% মেয়েদের ক্ষেত্রে আমরা ইদানিং কালে শুনি হোয়াইট ডিসচার্জের সমস্যা, বিশেষ করে যারা কন্টিনিউ এখন অফিস ওয়ার্ক করছেন, কম্পিউটারের সামনে বসে আছেন, বা যারা রোদে বেশি ঘুরছেন, যারা স্ট্রিটে কাজ করছেন, সে সমস্ত মেয়েদের একটা হোয়াইট ডিসচার্জের সমস্যা হচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের এমনও কমপ্লেন হচ্ছে যে এই হোয়াইট ডিসচার্জে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, কখনো ব্যাড স্মেল আসছে। অ্যাকচুয়ালি এটা কি একটা ইউরিন ইনফেকশন, নাকি এটা একটা বড় সমস্যার একটা শুরুয়াত আপনি বলবেন? একটা মেয়ে যখন 10-11 বছর হচ্ছে, ওর হালকা জলের মতন ডিসচার্জ শুরু হয়ে যায়, বাট দিস ইজ এ নর্মাল ওয়াটার। নর্মাল ওয়াটার ফ্রম ভেজাইনা এন্ড সার্ভিক্স। কেন, ওখানে আমাদের ছিদ্র বা গ্ল্যান্ড থাকে। এটা ভগবান দিয়েছে কেন, যাতে আমার জায়গাটা পরিষ্কার ন্যাচুরালি হয়ে যায়, ব্যাকটেরিয়াটা যেন গুড ব্যাকটেরিয়া থাকে। গুড ব্যাকটেরিয়ার নামটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, যেটা ওই এনভায়রনমেন্টকে অ্যাসিডিক বা 4 pH করে। কিন্তু যখনই আমরা উল্টো পাল্টা কাজ করতে শুরু করে দিই, যেমন আজকালকার দিনে মেয়েরা কি করছে, ভি ওয়াশ, দ্যাট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস জিনিস। যেই দর্শকরা আমাকে দেখছো, প্লিজ লিসেন টু মি। ভি ওয়াশ কি করবে, তোমার ন্যাচুরাল ওয়াটারটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে, তাহলে তুমি লাইফ লং ওটা করতে থাকছো, ওটা দিয়ে তোমার বাজে ব্যাকটেরিয়া গ্রো হবে। এটা মনে রাখবেন, বাজে ব্যাকটেরিয়া ওখানে দুর্গন্ধ করবে, পচা মাছের মতন গন্ধ হবে, জায়গাটা ফুলে যাবে, জায়গাটা লাল হয়ে যাবে, খুব চুলকলে হবে, দইয়ের মতন কাটা কাটা তোমার ডিসচার্জ বেরোবে, ওটা ফাঙ্গাল ইনফেকশন। তারপরে পেছাপে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, আর তারপরে ফাটা ফাটা শুরু হয়ে যাবে স্কিনটা। এই সব হচ্ছে ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ। আজকালকার মেয়েদের এগুলো কেন হয়, যেমন কটন প্যান্টি না ছেড়ে সিনথেটিক প্যান্টি ইউজ করছে, আজকাল চারিদিকে ভরে গেছে নেটের প্যান্টি, সিনথেটিক প্যান্টি। ওয়ান শুড অলওয়েজ ইউজ কটন প্যান্টি উইচ ইজ ব্রিদেবল। মাল্টিপল সেক্সুয়াল পার্টনার অ্যাভয়েড করা উচিত, অ্যান্ড নেভার ডু কন্ডোমলেস সেক্স। কন্ডোমলেস আপনি যদি কন্ডোমলেস সেক্স ফ্রিকুয়েন্টলি করেন, সো দের ইজ মোর চান্সেস অফ দিস টাইপ অফ ইনফেকশন। ডুশিং, বাবল বাথ, ওখানে ডিওডোরেন্ট লাগানো, আলতু ফালতু ক্রিম ইউজ করা ডক্টরের পরামর্শ ছাড়া, দিস উইল অল ইনভাইট ইয়োর ইনফেকশন। যেটা আপনি ভালো হ্যাবিট করতে পারেন, নাম্বার 1, টেক প্লেন্টি অফ ওয়াটার, ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, রেগুলার এক্সারসাইজ, কটন আন্ডারভিয়ার্স, চেঞ্জ ইয়োর আন্ডারভিয়ার্স। ওই জায়গাটা একদম ভিজে রাখবেন না। যদি টয়লেট করার পর মেয়েদের এই জায়গাটা একটু ভিজে যায়, সিম্পল টিস্যু পেপার বা সিম্পল পরিষ্কার টাওয়েল দিয়ে ফ্রন্ট থেকে ব্যাক
ওয়াইপ করবেন, নেভার ফ্রম ব্যাক টু ফ্রন্ট। অবশ্যই বেশি করে দই নিজের ডায়েটে অবশ্য নেবেন, বেশিরভাগ লোক দই খায় না, দইয়ের মধ্যে ইট ইজ রিচ ইন ল্যাক্টোব্যাসিলাস মাই ডিয়ার, এটা অবশ্য নিজের ডায়েটের মধ্যে ইনক্লুড করবেন। আননেসেসারি ডিওডোরেন্ট পাউডার অনেকে ছিটকায়, ম্যাম প্যান্টিতে গন্ধ আসে এমনি পাউডার ছিটকে নিই, দিজ আর মোস্ট ডেঞ্জারাস থিংস। সোপ, ডিটল, স্যাভলন, প্লিজ অ্যাভয়েড ইট। ওই জায়গাটা পরিষ্কার করার জন্য সিম্পল কোল্ড ওয়াটার ইনাফ। অনেকের হ্যাবিট থাকে একটু গলা ব্যথা হলো, জ্বর হলো, অ্যান্টিবায়োটিক খেয়ে নিল। এত অ্যান্টিবায়োটিক যদি খাওয়া হয় দুমদাম, ওই জায়গার যে ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়, বদমাইশ ব্যাকটেরিয়াগুলো নাচতে শুরু করে যাবে। ওয়াই? বিকজ আপনার ইমিউনিটিটা কমে যাচ্ছে। ওকে, সো ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে হোয়াইট থেকে গ্রিনিশ হয়ে গেল, ইয়েলোইশ হয়ে গেল, ফাউল স্মেলিং হয়ে গেল, এগুলো সব ভালো ডাক্তারকে কনসাল্ট করতে হবে। একদম, এটা একটা খুব সাংঘাতিক কথা বলেছেন। আমাদের প্রচুর সময় এটা একটা অন্যরকম কোয়েশ্চেন হবে যে প্রচুর সময় আমরা দেখি যে নর্মাল যে স্যানিটারি প্যাড আমরা পিরিয়ডসের সময় ইউজ না করে আমাদের এখনো প্রত্যন্ত অঞ্চলের মা বোনেরা হয়তো কাপড়ের কিছু নোংরা কাপড় ব্যবহার করেন যেগুলোকে রোদে শুকোতে দেওয়া যায় না, মানে ভীষণ সাংঘাতিক ব্যাপার, রোদে শুকোলে লোকেরা দেখে নেবে ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন রকমের মিথস ট্যাবুজ আমাদের রয়েছে। তো আমরা কি করব, মানে একদম শুরু থেকে কি স্যানিটারি প্যাড ইউজ করব নাকি কটন কাপড় ব্যবহার করলে পরে আমাকে সেটা ধুয়ে ভালো করে রোদ্রে দিতে হবে? দেখো, অনেকে অ্যাফোর্ড করতে পারে না স্যানিটারি ন্যাপকিন। স্যানিটারি ন্যাপকিনের সম্বন্ধে বলি, একই ন্যাপকিন 2 দিন 3 দিন ধরে পরা উচিত না, ওটা ওয়েট হয়ে যায়, ইট স্মেলস। ইভেন যদি দেখো যে না আমার পিরিয়ডসটা খুব কম হয়েছে, তাও ইট শুড বি চেঞ্জড, বিকজ আমাদের ইউরিনের একটা স্মেল আছে, প্রত্যেকটা একটা বডির স্মেল আছে। আবার যদি কেউ স্যানিটারি ন্যাপকিনটা অ্যাফোর্ড করতে পারছে না, ইট ইজ নো হার্ম, সফট কটন ক্লথ, একদম সফট, কিন্তু ভালো করে ধোবেন। এই না যে ওটাকে ডিটল স্যাভলন দিয়ে ধুতে হবে, সাবান দিয়ে ধুয়ে, সানলাইট, মনে রাখবে রোদ সবচেয়ে ভালো স্টেরিলাইজার। একদম, হ্যাঁ, বাচ্চার কাপড় হোক কি নিজের এগুলো হোক, যদি রোদের মধ্যে সুন্দরভাবে দেয়া যায় তাহলে তুমি ইউজ করতে পারো, বাট ইট শুড বি চেঞ্জড। একদম, ভিজে আছে ওটাই পড়ে যাচ্ছ, তাহলে তোমার কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হবে। অবশ্যই আমি আসবো যেটা আরেকটা সমস্যার ক্ষেত্রে, প্রচুর মহিলারা অনেক সময় দেখা যায় যে একটা বয়সের পরে তারা ব্রেসের ইউজ করাটা ছেড়ে দেন, হয় পারেন না, তাদের একটা মনে হয় বুকে চাপ লাগছে বা ইত্যাদি ইত্যাদি, সেখান থেকে স্যাগিং ব্রেস্টের একটা সমস্যা হয়। তারপরে গিয়ে দেখা গেল যে অনেক ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের মতন একটা জিনিস, যেটা উনি হয়তো যদি ব্রা ইউজ করতেন তাহলে হয়তো উনি এটা হয়তো আগে বুঝতে পারতেন। তো এটা কি অ্যাকচুয়ালি ঠিক না এটা মিথ? No, it is a myth. Okay. Wearing brassiere has got no relation with the breast cancer. ব্রেস্ট ক্যান্সার খুবই আমাদের লেডিজের জন্য, যেমন জরায়ুর ক্যান্সার, এটা একটা মারাত্মক প্রবলেম যেটা আমাদের সোসাইটিতে ভীষণভাবে বেড়ে যাচ্ছে, আর বেশিরভাগ লোকেরা এটার জন্য মর্টালিটি হচ্ছে। বুঝতে পেরেছেন কথাটা? যেটাকে অ্যাভয়েড করার জন্য রেগুলার সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। ওকে, যে কোনো একটা ইয়াং মেয়ে ফ্রম 15-16 ইয়ার্স, she should be taught in the school itself কি how to do her regular breast examination. আমি একটু বলবো, মিররের সামনে দাঁড়িয়ে এরকম হাত দিয়ে নিজের ব্রেস্টটাকে দেখা উচিত, নিপলসটা একদম সেম লেভেলে হওয়া উচিত, স্নান করার সময় একটু ম্যাসাজ করে দেখে নিতে হবে যে কোনো লাম্প বা গিট আছে কি না, আর নিপলটাকে প্রেস করে দেখে নেবেন যে কোনো রকমের ডিসচার্জ আসছে কি না। বাস, এই 3 পয়েন্টস যদি আপনারা মনে রাখেন, তা হতে তো কারুরই পারে, বিকজ দিস আজকালকার 99% ডিজিজেস all genetically determined. Remember this, you cannot do anything but you can diagnose early. একদম, লেট ডায়াগনোসিসের জন্যই সব প্রবলেম গুলো হয়। আর ব্রেজিয়ার পরাটা খুব ভালো হ্যাবিট, আপনি লুজ ব্রেজিয়ার পরে নিতে পারেন। এটা দিয়ে না, বাট এটা দিয়ে ব্রেস্টের রোগগুলো, মানে কি পেন যেমন হয়, যেমন আপনি বললেন সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া, এই সব পেনের প্রবলেমগুলো অনেক কম হবে। আর এই জানবেন না যে এটা দিয়ে তোমার ব্রেস্ট ক্যান্সারটা অ্যাভয়েড হবে, তা না। আর স্যাগিং ব্রেস্টটাকে অ্যাভয়েড করার জন্যে এক্সারসাইজেস কোনো সাবস্টিটিউট নেই। আপনি যতই প্লাস্টিক সার্জারি করুন বা যতই আপনি কোনো এত দামি দামি ক্রিম ম্যাসাজ করুন, আজকাল এত ফলস অ্যাডভার্টাইজমেন্ট আসছে, ইট ইজ অনলি মানি মিন্টিং অ্যান্ড বিজনেস পিপল, ইউ আন্ডারস্ট্যান্ড? কিচ্ছু হয় না, রেগুলার এক্সারসাইজ। আর ইউজুয়ালি দেখি যে ব্রেস্ট ফিডিং করাতে চায় না, যে আমার শেপ খারাপ হয়ে যাবে। ইট ইজ अगेन আ মিথ, ইট ইজ আ ভেরি ন্যাচুরাল থিং।
ওয়ান শুড এটা দিয়ে কি হয়, ব্রেস্ট ফিডিং করলে তুমি যদি এত হেলথ কনসিয়াস আছো, প্রত্যেকটা মেয়ের প্রেগনেন্সির সময় 10 থেকে 15 কেজি ওজন বেড়ে যায়। ব্রেস্ট ফিডিং করলে এই যে এক্সট্রা ফ্যাট আপনার জমেছে, উইদিন 6 মান্থস গিয়ে ব্রেস্টের সাথে ফ্যাট বেরিয়ে বেরিয়ে বাচ্চার চিপকে যাবে। ব্রেস্ট ফিডিং বাচ্চাগুলো দেখবে কিরকম চাবি আর কিরকম হয়, আর মার ফিগারটা আবার চলে আসে। আর যারা করে না, ওই এক্সট্রা ফ্যাটটা ডিপোজিটই থাকে। এত ফ্যাট কিন্তু ব্রেস্টের জন্যও হার্মফুল। এন্ড ব্রেস্ট ফিডিং উইল অলসো প্রোটেক্ট ইউ ফ্রম ফিউচার ক্যান্সারাস রোগ। মানে ভগবান আমাদের ন্যাচারালি এত ভালো জিনিস দিয়েছে, কিন্তু আমরা আবার ঘুরে ফিরে একটা কথা এসে গেলাম, আমরা নেচারের আগেইনস্ট যাচ্ছি বলেই আমাদের সবকিছু সমস্যা হচ্ছে। একদম ঠিক কথা। আমরা যেটা মানে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, এবার আপনাদের প্রশ্ন নেওয়ার পালা। মেনোপজের পর মহিলাদের প্রচুর শারীরিক সমস্যা হয়, তারা বলতে চান না, তাদের এমনকি হাজবেন্ডদেরকেও বলতে চান না যে তাদের এই সমস্যা হচ্ছে, হট ফ্ল্যাশ হচ্ছে, ইউরিন প্রবলেম হচ্ছে, তার জ্বালা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো কি কি ক্ষতি হয় আর কি কি হতে পারে, মানে হাড় ক্ষয় থেকে শুরু করে এভরিথিং? মেনোপজ তো দেখো সবারই হবে, হ্যাঁ না, ইট ইজ ভেরি ন্যাচুরাল। আমাদের মাসিক এক না একদিন তো বন্ধ হবে। এর এজ রেঞ্জ হচ্ছে ফ্রম 40 to 55 ইয়ার্স। এর আগে অনেক মেয়েদের আবার সমস্যা হয়, অনেকের আবার হয় না। অনেকের আবার এমন এক্সট্রিম সমস্যা হয়ে যায় যে ওদের মানে লাইফ থ্রেটেনিং মনে হয়। হট ফ্ল্যাশেস, এই যে গরম ভাব বেরোনো, হঠাৎ করে ঘেমে যাওয়া, তারপরে আবার ঠিক হয়ে যাওয়া, বুকে ধড়পড় হওয়া, সবসময় ঘাবড়ানো, কোনো খারাপ খবর শুনবো। তা এই সব হচ্ছে আমাদের হট করে ইস্ট্রোজেন বলে হরমোনটা কমার জন্যে। তাই জন্যে এইগুলো কি হয়, এগুলো কাদের কম হয়, যদি আপনারা মনে করেন যে না আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা পরে নেব, প্লিজ মেনটেন হেলদি লাইফস্টাইল ফ্রম 30 years onwards, like regular yoga, regular your walking habits and taking lot of fruits and vegetables, এগুলো দিয়ে দেখা গেছে, and junk food and this non-veg item should be minimum. এগুলো দিয়ে দেখা গেছে রিসার্চ করে যে এই মেনোপজাল সিমটমসটা অনেক কম হয়। তারপরে আবার সেক্সুয়াল প্রবলেম এসে যায়, যে হাজব্যান্ড এই হয় বিকজ ওখানে ভ্যাজাইনাতে অ্যাট্রফি হয়ে যায়, ড্রাইনেস হয়ে যায়, সেক্সুয়ালটা সহ্য হয় না। তো ইউ শুড অলওয়েজ কনসাল্ট আ গুড গাইন্যাক। উইদিন 3 months একটা HRT দেওয়া হবে, উইচ ইজ কল্ড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, অ্যান্ড ইয়োর অলমোস্ট অফ দ্য প্রবলেমস উইল বি সলভড। এটা অনেক দিন ধরে একবার দিলেই সলভ হয়ে যায়। আর একটা বলবো, তোমার বোন ডেন্সিটি, মেনোপজ হওয়ার সময় যেহেতু আমাদের ইস্ট্রোজেন হরমোনটা আমাদের বোনসটাকে স্ট্রং করে, প্রায় দেখবেন হট করে ফ্র্যাকচার হয়ে গেল, বাথরুমে হালকা এ হলো, একটা এজেড লেডি হট করে ফ্র্যাকচার হয়ে গেল। ওয়াই? বিকজ বোনস গুলো একদম পাতলা হয়ে যায়, অস্টিওপোরোসিস হয়ে যায়, ব্যাকে সবসময় ব্যথা থাকে। এর জন্যে নাথিং উইল সাবস্টিটিউট রেগুলার এক্সারসাইজ। তুমি হঠাৎ করে 45-এ এক্সারসাইজ শুরু করবে, নো নো নো। তাই জন্য আমি বলছি 20 থেকে শুরু করতে, 20 থেকে, সেই মেয়ে কিন্তু হোল লাইফ হেলদি থাকবে। আমাদের সোসাইটির কতটা ডেভেলপমেন্ট ডিপেন্ড করে মেয়েরা ওখানে কিভাবে আছে। একদম, যেই সোসাইটিতে উমেনদের নেগলেক্ট হচ্ছে, সেই সোসাইটিটা মোস্ট আন্ডার ডেভেলপ সোসাইটি। রিমেম্বার, ওর কোক থেকে ফিউচার জেনারেশন বেরোচ্ছে, ওর লেভেল অফ এডুকেশনটা কত আছে। আজকালকার দিনে মাও একটা মোবাইল নিয়ে বসে আছে সোফার উপরে, একটার পর একটা সিরিয়াল দেখে যাচ্ছে, বাচ্চাকেও দেখিয়েছি। এমনকি আমি আমার চেম্বারে দেখি বাচ্চাদের সাথে কথাই বলছে না, বাস একটা মোবাইল নিয়ে বসে। এই যে কমিউনিকেশন নেই। আজকাল কত মা কত টাইম দিচ্ছে বাচ্চার পেছনে। ঠিক, আমাদের সময় কত রকমের একটা ফিজিক্যাল গেমস ছিল, এখন তো আমি কাউকে দেখি না। তো সো ইট শুড স্টার্ট ফ্রম হেয়ার। তাহলেই আপনার এইগুলো দেখুন, ওই লেডির তখন হ্যাবিট থাকবে, তা ওর মেনোপজাল সিমটমসটা কম থাকবে। একদম, তাই জন্য। আর লাস্ট ইজ অফ কোর্স মেডিসিনস, ডক্টর এন্ড মেডিসিনস ইজ দেয়ার, বাট হোয়াট মাই মেসেজ টু দ্য ভিউয়ার্স ইজ দ্যাট প্লিজ মেনটেন হেলদি থিংস ফ্রম দ্য বিগিনিং, রোগই খুব কম হবে। একদম। আমাদের প্রশ্ন লিখেছেন মনতোষ প্রামাণিক, বলছেন টিউবেক্টমি করা আছে, বাচ্চা নেওয়া যাবে কি, সুরাহা দেবেন? অফকোর্স, যদি আপনার টিউবেক্টমি তো দুদিক, বাইল্যাটারাল টিউবেক্টমি হয়েছে বা যে কোনো কারণে এখন বাচ্চা নিতে চাইছেন, কোনো হয়েছে, তা এটা IVF ছাড়া কোনো বিকল্প নেই। IVF এ আমাদের তো দিনরাতি এইসব পেশেন্টদের অনেক সময় হয় ঝোঁকঝোঁকে সিজার হয়েছে দুটো, কিন্তু বাচ্চার এমন রোগ মেরিয়ে গেল বা বাচ্চা মারা গেল, তখন
আইভিএফ IVF করে টা ইজিলি, easily। কেন টিউবস গুলো ব্লক হয়ে গেছে। টিউবেক্টমিতে কি করা হয়, টিউবস গুলো বেঁধে দেওয়া হয়, তাহলে আমরা এগস আর স্পার্মস গুলো নিয়ে বাইরে টিউবস এর ফাংশনটা করে দিই। ওকে, প্রকাশ রায় বলছেন লাস্ট জুলাইয়ে আমার ওয়াইফের প্রেগন্যান্সির 3 মান্থ স্টেজে মিসক্যারেজ হয়েছে, জলপাইগুড়ি সদর হাসপাতালে ডিএনসি করা হয়েছে, লাস্ট 2 মান্থস থেকে ট্রাই করছি বাট প্রেগন্যান্সি কনসিভ করছেন না, আর কি করণীয় প্লিজ জানাবেন। বিয়ের 2 বছর হলো, আমি 30, ওয়াইফের 28 বছর বয়স। হ্যাঁ, তোমাদের বয়সটাও এখন বাড়ছে, তা অ্যাটলিস্ট ট্রাই ফর 6 মান্থস, ওর থেকে বেশি না, আপনার 2 মান্থস অলরেডি হয়ে গেছে, তা আপনি আরো 4 মান্থ ট্রাই করুন। টেল ইউর ওয়াইফ টু ডু, অনেক ভালো এক্সারসাইজ করতে বলুন বাড়িতে, রেগুলার ওয়াকিং করতে বলুন, ওয়েটটা মেনটেন করতে বলুন, অ্যান্ড ট্রাই টু টেক লট অফ ভেজিটেরিয়ান ডাইট। তাও যদি না হয় তাহলে ভালো জায়গা কনসাল্ট করা উচিত, কেন উইদিন 30-তে আমি আগেও মেসেজ দিয়েছি যে ফ্যামিলি শুড বি কমপ্লিটেড। একটা অলরেডি মিসক্যারেজ হয়ে গেছে, হয়তো ডিএনসির সময় কোনো ইনফেকশন বা কিছু করে দিয়েছে, বাট ডোন্ট, এখন থেকে ভয় পাবেন না, 4 মাস আরো ট্রাই করুন, না হলে একটা ভালো ডাক্তার কনসাল্ট করে নেবেন। একদম, অনেক অনেক ধন্যবাদ ডাক্তার মন্ত্রী, খুব সহজ সুন্দরভাবে কিন্তু কঠিন কঠিন সমস্যাগুলোর সমাধান উনি আজকে আমাদের বললেন, এবং আমার মনে হয় যারা আমাদের দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বা আমাদের সঙ্গে সব সময় থাকেন, প্রচুর দর্শক বন্ধু আমাদেরকে ওয়াচ করছেন, শুনছেন আমাদের আলোচনা, তাদেরকে ধন্যবাদ। যারা লিখেছেন তাদের সমস্যা কমেন্ট বক্সে, তাদেরকেও ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন ডাক্তার কবিতা মন্ত্রী, গোল্ড মেডেলিস্ট, এমডি গাইনি and OBST কলকাতা, MRCOGI লন্ডন, ইনফার্টিলিটি স্পেশালিস্ট। এনি সমস্যা অবশ্যই রয়েছেন ডাক্তার মন্ত্রী, আর তার সাথে যিনি সেটা বললেন যে ডায়েট, হেলদি এক্সারসাইজ, প্ল্যানেটারি ওয়াটার, ভেজিটেবলস, ফ্রুটস, এই 5টা বিষয় মেনে চলে আমার মনে হয় মহিলাদের যা যা সমস্যা, মেয়ে থেকে মহিলা এবং তারপরে মা হওয়া পর্যন্ত সবগুলো খুব সহজে নিরাময় হবে। আমরাও একটা সুন্দর সমাজ, সুন্দর পৃথিবী গড়তে পারবো, আমাদের আর কোনো সমস্যায় মুখ অন্ততপক্ষে ভার হবে না। আজ তাহলে এ পর্যন্তই, সকলে ভালো থাকুন। আগামী সোমবার আবার দেখা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।